নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে আমরা আবার কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। প্রত্যেক দিনই আমরা বারবারই বলি কোনো না কোনো সমসাময়িক রাজনৈতিক এবং সামাজিক এবং অবশ্যই আইনগত বিষয় নিয়ে আমরা স্যারের সঙ্গে কথা বলি, কারণ এই সময়টা বারবার করেই বলি, এই সময় রাজনীতির মানচিত্রটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ছাড়া সম্পূর্ণভাবে অসম্পূর্ণ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একদম প্রথমেই কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করেছেন মহামান্য আদালত, এই বিষয়টা একটুখানি জানতে চাইব। শুভেন্দু অধিকারী বেশ কিছু বিস্ফোরক কথা বলেছেন। অভয়ার মা বাবা তারা সিবিআইয়ের ওপরে অসন্তুষ্ট, বিস্ফোরক অভিযোগ করেছেন সিবিআই সম্পর্কে, এবং অনুব্রত মণ্ডল, এরকম একাধিক বিষয় নিয়ে স্যার কথা বলবো। প্রথমেই জানতে চাইব, কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করেছে, এই বিষয়টার কি ফেট অপেক্ষা করে আছে? আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে সাম্প্রতিককালে মানে 2011 সময়ে বারে বারে বিচারপতিদের উপর হামলা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে। ইতিপূর্বে আরেকটা ক্রিমিনাল কন্টেম্পট রুল জারি হয়েছিল যখন বিচারপতি রাজশেখর মান্থা তার কোর্টে আদালতের দরজা বন্ধ করে তৃণমূলীরা ঢুকতে দিচ্ছিলেন না, এবং তার বাড়ির আশেপাশে হাইকোর্টের চত্বরে বিভিন্ন জায়গায় পোস্টার ছাপিয়েছিলেন। সেই সময় বিচারপতি মান্থা আমাকে শুনে ক্রিমিনাল কন্টেম্পট রুল ইস্যু করেছিলেন। এটা নিয়ে প্রথমে বেশ হাইকোর্ট তৎপরতা দেখিয়েছিলেন, পুলিশকে দিয়ে তদন্ত করেছিলেন। এইটুকু পর্যন্ত জানা গিয়েছিল যে যারা পোস্টারগুলো সেটেছেন তারা কারা, তারা বলছে আমরা রাস্তাঘাটের বসে থাকি, আমাদের 500 করে টাকা দিয়েছে, আমরা পোস্টার মেরে দিচ্ছি, আমরা জানিও না পোস্টারে কী আছে, কী ব্যাপার। কিন্তু তার পরবর্তী সময় বিষয়টা আর এগোয়নি। এটা একটা হাইকোর্টের বিচারপতিদের যে তৎপরতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে দুর্বলতা, এবং সেই দুর্বলতা যারা ওই সময় ঘটনাটা ঘটিয়েছিল তাদের প্রাণিত করেছে, এবং তারা ভাবলেন যে এইভাবে চাপ সৃষ্টি করা যায়। তাই যখন ওই সুপারনিউমারি পোস্ট নিয়ে মামলা চলছে, যেটা আমাদের মতে সম্পূর্ণ বেআইনি, যাক সে মামলার বিষয়ে আলোচনা করছি না, সেদিনই বিকেলবেলা 5টা মামলা হয়ে যায়। তখন আমি অন্য একটু আমাকে সাক্ষাৎকার দিয়েই আপনি বেরিয়েছেন। এই তো মনে আছে সেই সময় যে চারিদিকে তৃণমূল, কংগ্রেস, মানে ওই সমস্ত সমর্থক সুপারনিউমারি পোস্টের দাবিদাররা তারা চেম্বার এলাকায় বিক্ষোভ করছেন, এবং শেষ পর্যন্ত গিয়ে সুদীপ্ত, বিক্রম, ফিরদৌস, ওরা একই বাড়িতে ওদের চেম্বার, সেখানে তারা অবস্থান করেছেন, বেরোতে দিচ্ছেন না। আপনি আরবিট্রেশনে ছিলেন? আমি আরবিট্রেশনে ছিলাম। তারপর যখন আমি বিস্তারিত বিবরণে যাচ্ছি না, আমি যখন শেষ পর্যন্ত বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলে বুঝলাম যে তারা মুক্ত করবে না, তখন আমি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে গিয়ে বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে তাদের, তখন পুলিশ তৎপরতা দেখিয়েছে, আমার চেম্বার জুনিয়রদের উদ্ধার করে নিয়ে আসি। এটা আমরা আদালতে উল্লেখ করি, কারণ এটা সরাসরি বিচার ব্যবস্থার উপরে আক্রমণ। তুমি মামলা করেছো কেন, সেই জন্যই উকিলদের উপর আক্রমণ করা। তার মানে বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি, তার বিশ্বজিৎ বসুর ছবি, আমাদের ছবি নিয়ে এসে যা কুৎসিত, যা আচরণ করা যায়, কুৎসিত শব্দ ব্যবহার করা, এই সবটা হলো। এবং এই ঘটনা ঘটে যাওয়ার পরেই তারা গিয়ে পৌঁছলেন কুণাল ঘোষের চেম্বারে, এবং কুণাল ঘোষ সেখানে একটা প্রেস কনফারেন্স করলেন, এবং যথারীতি প্রেস কনফারেন্স করে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করলেন। তা তিনি করতেই পারেন, আমরা তা দিয়ে বিচলিত নই, কিন্তু এটা একেবারে ফৌজদারি অবমাননা। আদালত অবমাননার দুটো দিক আছে, একটা হচ্ছে দেওয়ানি, অর্থাৎ আদালতের নির্দেশকে অমান্য করা, সেটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আদালতের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি করার জন্য আদালতকে জনসমক্ষে হেয় করা এবং বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা, এই দুটো কারণে ক্রিমিনাল কন্টেম্পট হয়। তা আদালত প্রথমে তাদের সুযোগ দিয়েছিলেন একটা, সেই সুযোগ তারা ব্যবহার করেননি, অপব্যবহার করেছেন। তারপরে আদালত সরাসরি ক্রিমিনাল কন্টেম্পটের রুল জারি করেছেন। রুল জারি করা মানে হচ্ছে যে তুমি এসে ব্যাখ্যা করো কেন তোমাকে সাজা দেয়া হবে না, এইটা হচ্ছে রুল। সেটা অনেক দিন আগে আদেশটা হয়েছিল, এখন বোধহয় পুলিশের মারফত সেই সমনটা বা পরোয়ানাটা দেওয়া হয়েছে, সেটাই আজকে খবর হচ্ছে। এখন বোধহয় আদালতের সামনে হাজির হয়ে ওদের কর্মকাণ্ডের পেছনে যুক্তিসঙ্গত ব্যাখ্যা তারা হাজির করবেন। যদি আদালত তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট হন, তবে আদালত সিদ্ধান্ত নেবেন।
যদি সন্তুষ্ট না হন তাহলে অবধারিতভাবে তার সাজা হবে। এখন সাজার কী পরিমাণ হবে সেটাও নির্ভর করবে বিচারপতিদের নিজস্ব বিবেচনার উপর। এই ক্ষেত্রে সাজার সর্বোচ্চ পরিমাণ সাজা কি হতে পারে? 2 মাস সিভিল জেল হতে পারে, আচ্ছা, জরিমানা হতে পারে, অনেক কিছু হতে পারে। আচ্ছা, এবং স্যার একটা জিনিস তাৎপর্যপূর্ণভাবে লক্ষ্য করছিলাম, আদালত বলেছেন তাকে যে সামন করা হয়েছে সেখানে বলেছেন যে আদালতের নির্দেশ ছাড়া, অনুমতি ছাড়া আদালত ত্যাগ করা যাবে না। হ্যাঁ, তাই তো। এই বিষয়টার ব্যাখ্যা? এটা হচ্ছে যখন রুল হলে তোমার আদালতে সশরীরে হাজির হতে হবে, সশরীরে হাজির হয়ে তোমাকে ব্যাখ্যা দিতে হবে, এবং আদালতে হাজির হয়েছে তুমি, এইটা আদালতের সামনে যখন উপস্থাপনা হবে তখন আদালতের অনুমতি বিনা তুমি আদালত থেকে বেরোতে পারবে না। সেই জন্যে আমাদের প্রথাগতভাবেই কেউ হাজির হলে আদালত থেকে অনুমতি নিতে হয় যে তুমি আমাকে পরবর্তীকালে আসার জন্য অনুমতি দাও, অর্থাৎ এই দিনটা আমাকে ছাড় দাও। এইরকম এগুলো পদ্ধতিগত বিষয় একেবারেই। স্যার, স্মার্টফোনে মানুষ এই ভিডিও দেখছেন ডিজিটাল ভারতে, যারা স্মার্টফোনে এই ভিডিও দেখতে পাচ্ছেন না তাদের কাছে একটি স্মার্ট আতঙ্কের নাম হচ্ছে স্মার্ট মিটার। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, অনেক মানুষ এই প্রশ্ন আপনার কাছে করতে বলেছেন, আমার প্রশ্ন হচ্ছে স্মার্ট মিটার ব্যাপারটা আদতে কি, এবং মানুষ কি এটি ব্যবহার করতে বাধ্য, এবং এই মিটার ব্যবহার না করলে কি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কোনো আইনি সংস্থান রয়েছে? না, আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এবং সরকারগুলোর কাছে, হঠাৎ স্মার্ট মিটারের প্রয়োজনটা কেন হলো? এই স্মার্ট মিটার হলে কি আপনাদের উপার্জন বাড়বে বেআইনি পথে? তা নাহলে স্মার্ট মিটার নিয়ে এত মাতামাতি কেন? আর স্মার্ট মিটারের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাতে প্রকৃতপক্ষে বিদ্যুৎ যে একটা অত্যন্ত জরুরি প্রয়োজনীয় বিষয় পানীয় জলের মতো, সেটাকে তো অস্বীকার করা হচ্ছে। আপনার কেউ কেউ উদাহরণ হচ্ছে টেলিফোনের মতো, আর টেলিফোনটা মানুষের জীবনে অপরিহার্য নয়। আজকে রাত্রিবেলা আপনি ঘুমোতে গেলেন, হঠাৎ আপনার কাছে খবর এলো যে তোমার পয়সা বাকি আছে, তুমি পয়সা দিয়ে দাও 8 ঘন্টার মধ্যে, আপনি কোত্থেকে দেবেন? আমি ছেলেবেলায় বলতে পারি, আবার আমার ব্যক্তিগত কথা এসে যায়, আমাদের বাড়িতে ইলেকট্রিক বিল দেওয়া হয়নি, লাইন কাটতে এসেছেন, তাদের আমরা হাতে পায়ে ধরে অনুরোধ করে যে 3 দিন পরে আসুন, আমরা টাকা দিয়ে দেবো, চলে গিয়েছেন। অনেকে হয়তো রূঢ় আচরণ করেছেন কিন্তু চলে গিয়েছেন, সে 3 দিন বা 4 দিন পরে টাকা দেওয়া হয়েছে, বিদ্যুৎ সরবরাহ অবিচ্ছিন্ন থেকেছে। তার কারণ সেটা হচ্ছে একটা অত্যন্ত জরুরি পরিষেবা, ওই জলের মতো। তো স্মার্ট মিটারটা তুমি করছো প্রকৃতপক্ষে তোমার ক্ষুদ্র মুনাফার জন্যে। আমি আপনাকে আরেকটা কথা বলি, আমি জিজ্ঞাসা করেছিলাম, ফোন খুব করে সিএসসি থেকে, যে আপনি তো চেকে জমা দিচ্ছেন, চেকে জমা দেবেন না, আপনি যদি অনলাইনে জমা করেন। আমি বললাম অনলাইনে জমা করলে আপনার কী সুবিধা, আমার কী সুবিধে? হঠাৎ আপনারা অনলাইনের জন্য এত প্রচার করছেন কেন? তো সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিল। আপনার পরিচয় জেনে ফোন করেছে? না, এমনি কনজিউমার হিসেবে, পরিচয় জেনে করলে সাহস করতো না, কনজিউমার হিসেবে ফোন করেছে। তা আমার বক্তব্য হচ্ছে যে একটা অত্যন্ত প্রয়োজনীয় জীবনযাপনের জন্য যা বিষয় বিদ্যুৎ, তা সংযোগ কেটে নেব আমি, সঙ্গে সঙ্গে বিল তুমি না দিতে পারলে, এইটাই স্মার্ট মিটারের একটা অত্যন্ত অপকৌশল, যা মানুষকে বিপদে ফেলবে এবং বারে বারে তার লাইন রিকানেকশনের জন্য তার একটা করে চার্জ নেবে। মুনাফা বৃদ্ধির জন্যে মানুষের জনজীবনকে এরা একেবারে বিপর্যস্ত করে দিতে চায়। সেই জন্য আমি সকলের কাছে আবেদন করব, আপনার স্মার্ট মিটার নেবেন না। আমার যে মিটার, সেই মিটারে তুমি রিডিং নাও। তুমি যদি মনে করো এই মিটার ভুল, তুমি চেঞ্জ করো, এটা তোমার দায়িত্ব। নিতে বাধ্য মানুষ স্মার্ট মিটার? না, এমন কোনো আইনি বাধ্যবাধকতা নেই যে স্মার্ট মিটার না নিলে বিদ্যুৎ সরবরাহ করবে না। এটা যারা বলছেন তারা বিভ্রান্ত করার চেষ্টা। আপনি অ্যাসিওর করছেন মানুষকে? বটেই তো, মানুষকে বলছি আপনার সংগঠিতভাবে পিটিয়ে বাদ দিয়ে দিন। অনুরোধ যদি না শোনে তাহলে প্রতিরোধ করুন। যে মিটার আছে সেই মিটারেই তোমাকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমি স্মার্ট মিটার নেবো না। আমি যদি বলি আমি মোবাইল ফোন ব্যবহার করবো না, আমাকে মোবাইল কোম্পানি বলতে পারে তোমার মোবাইল ব্যবহার করতেই হবে। স্যার, আজকে খুব তাৎপর্যপূর্ণভাবে আপনার সঙ্গে প্রাক্তন বিচারপতি এবং অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরে আজকে চাকরি প্রার্থীরা দেখা করেছেন প্রাক্তন সিবিআই যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাসের সঙ্গে তার সল্টলেকের বাসভবনে, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস তিনি বলেছেন, ইংরেজিতে একটি কথা আছে, কোট আনকোট, দেয়ার ইজ অলওয়েজ আ ওয়ে আউট, এবং ওরা আন্দোলন করছে, ওরা সঠিক পথেই এগোচ্ছে, আমরা ওদের সঙ্গে আছি। আপনি কি বলবেন? না দেখুন,
প্রত্যেক মানুষেরই তো তার নিজস্ব অভিমত দেওয়ার অধিকার আছে। আমার কি অধিকার আছে তার অভিমত সম্পর্কে কোনো মন্তব্য করার? একেবারেই তা নয়, করি না, করা উচিত না। আমি মনে করি না এটা কোনো শোভনতার পর্যায়ে পড়ে। কিন্তু এটা পরিষ্কার যে সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত, সেই চূড়ান্ত রায়কে মান্যতা দিতেই হবে, এর বাইরে অন্য কোনো পথ নেই। অন্য কোনো পথ ভাবনা চিন্তা করলে পরে বিষয়টা আরও জটিল থেকে জটিলতর হবে, এবং এই চাকুরি প্রার্থী যারা নিজেরা মনে করছেন দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাদের পক্ষে কিন্তু আরও জটিল পরিস্থিতি হবে। স্যার, এই প্রশ্ন করা অবশ্যই খুব শোভনতার পরিচয় নয় এবং অসংলগ্নও বটে, কিন্তু তিনি প্রাক্তন যুগ্ম অধিকর্তা, তার কথার তো অবশ্যই গুরুত্ব রয়েছে। সেই জায়গা থেকেই ওয়ে আউট কি আদৌ থাকা সম্ভব? একটাই ওয়ে আউট আছে, আদালতের নির্দেশকে কার্যকর করা সততার সঙ্গে, এছাড়া ভিন্ন কোনো পথ নেই। আচ্ছা স্যার, এবারে প্রশ্ন হচ্ছে, আগামীকাল সম্ভবত একটি শুনানি রয়েছে এবং 16 তারিখ একটি শুনানি রয়েছে। এই আদালত অবমাননা সংক্রান্ত যে একাধিক মামলা করা হয়েছিল, মামলা করার অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট, একাধিক শুনানি রয়েছে। এক্ষেত্রে তো আবার নতুন করে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই নিয়ে একাধিক অসংলগ্নতা রয়েছে এবং এ নিয়ে আপনি বেশ কিছু কথা বলেছেন আমাদের সামনে, যতটা বলা যায়। আবারও প্রশ্ন হচ্ছে, এতে করে কি নতুন করে নিয়োগ প্রক্রিয়া বিষবাও জলে চলে যাচ্ছে? দেখুন, আমি আমার একটা আশঙ্কার কথা ইতিপূর্বেও বলেছি, আপনার চ্যানেলেই হয়তো বলেছি, অন্য কাউকে বলে থাকতে পারি, যেই রাজ্য সরকারের স্থায়ী নিয়োগ করার মতো কোনো সদিচ্ছা নেই। এক, দুই হচ্ছে স্থায়ী নিয়োগ করতে গেলে পরে তার যে আর্থিক দায়ভার বহন করতে হয় সেই ক্ষমতাই রাজ্য সরকারের নেই। রাজ্য সরকার প্রকৃতপক্ষে আর্থিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। আপনারা একটু তদন্ত করে দেখবেন, একটু খোঁজ করে দেখবেন। এমন পরিস্থিতি হয়েছে, আমি আপনাদের বলি, যে ধরুন বহু কন্ট্রাক্টর তারা কাজ করেছেন, তাদের টাকা আটকে পড়ে আছে, তারা মামলা করেছেন, ডিক্রি হয়েছে, সেখানে পর্যন্ত রাজ্য সরকার চেষ্টা করছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে যাতে তাদের ডিক্রিটাল অ্যামাউন্টটা কমানো যায়, সুদটা ছেড়ে দেওয়া হয়। এতে রাজ্য সরকারের যদি আর্থিক ক্ষমতা এত সুস্থ থাকতো, আমি এই শব্দটাই ব্যবহার করছি, বা আর্থিক ক্ষমতা এতটাই সুঠাম এবং দৃঢ় থাকতো, তো তারা তো এসব করতেন না। তারা যখন এইসব কাজগুলো করেন তখন তাহলে বুঝতে হবে যে রাজ্য সরকারের কিন্তু অবস্থা খুব সঙ্গীন। মেলা, খেলা, পূজা, প্রসাদ বিতরণ, এই যত রকম অপকর্ম আছে, সাংবিধানিক দিক থেকে অপকর্ম, এইসব করতে গিয়ে তারা দেউলিয়া হয়ে গিয়েছে। স্যার, ধার করে ঘি খাওয়া বলতে একটা কথা, একটা প্রবাদ আমাদের বাড়িতেও প্রায় শোনা যায়, আপনাদের সময় বোধহয় আরও বেশি শোনা যেত। সরকার কি প্র্যাকটিক্যালি তাই করছেন? এই যে আপনি যে উদাহরণ দিলেন, মেলা খেলায় টাকা খরচা করা কি একটা রাজ্য সরকারের প্রাথমিক কাজ? আমি বললাম না, সাংবিধানিকভাবে অপকর্ম করছেন। সংবিধান সম্মতভাবে যে দায়টা তোমার ছিল সেটা হচ্ছে জনগণের করের টাকাকে জনকল্যাণেই ব্যবহার করতে হবে, এটা সাংবিধানিক দায়। তো কোথায় জনকল্যাণ হচ্ছে আমি জানি না। একটি মন্দির বানালে কার জনকল্যাণ হয়? মেলা, খেলা, উৎসব, বিজ্ঞাপনে খরচা করলে কার জনকল্যাণ হয়? জনকল্যাণমূলক কোনো কর্মসূচি নয় এগুলো। হ্যাঁ, আমি বুঝতে পারছি জনকল্যাণমূলক কর্মসূচি যেটা কন্যাশ্রী করেছেন, রূপশ্রী করেছেন, যদিও এই সমস্ত নাম সম্পর্কে আমার সাংঘাতিক আপত্তি আছে। এগুলো প্রত্যেকটা একটা, এই রূপশ্রী টুপশ্রী হচ্ছে সামন্ততান্ত্রিক চিন্তার একটা কুপ্রতিফলন। কিন্তু পাশাপাশি এই যে আমি স্কিমে খরচা করছি, তার একটা সামাজিক মূল্যায়ন হওয়া দরকার। সোশ্যাল অডিট কোথায়? আজকে পশ্চিমবঙ্গে নাবালিকা বিয়ে বেড়ে গেল। তুমি কন্যাশ্রী করলে তার অভ্যর্থ পরিণতি কি আমাদের মেয়েরা স্কুলে যাচ্ছেন না? ওই কন্যারা যাদের ধরে নিতে পারি আমি নাবালিকা, স্কুলে যাচ্ছেন না। আগে কি স্কুল যেত? বুদ্ধবাবুর আমলে আমরা দেখেছি ওই সাইকেল দেওয়া হতো, তারা সাইকেল চালিয়ে গান করতে করতে স্কুলে যেতেন। স্কুলে যাচ্ছে না, নাবালিকা মেয়ে বেড়ে গেছে। কিভাবে নাবালিকা মেয়ে ধর্ষণ বাড়ছে দেখেছেন? আজকেই সংবাদপত্র যে খবর আছে, কি বিপজ্জনক সামাজিক পরিণতি। তো প্রত্যেকটা প্রকল্পের একটা সামাজিক অডিট করা দরকার। সেটা কিন্তু এই রাজ্যে গত 10 বছরে বা 11 বছরে হয়নি। তা থেকে তো আমরা বুঝতে পারছি না যে এই প্রকল্পের ফলে প্রকৃতপক্ষেই জনকল্যাণ হলো, না এই প্রকল্পের প্রতিক্রিয়ায় জনসাধারণ বিভ্রান্ত হলেন। এইটা বিচার্য বিষয় হওয়া উচিত সাধারণ মানুষের কাছে। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের সেরকম চিন্তা ভাবনার অবকাশ নেই।
আমি দেখলাম একজন নেতা তিনি বলছেন, আমি তো বিস্মিত অবাক হয়ে গেলাম যে কি মুখে পাউডার মাখার জন্য তার পরিবারের কাছে টাকা হাত পাততে হতো, এখন হাত পাততে হবে না। মানে জীবনের একটা অন্যতম উপজীব্য জীবিকা, জীবন যন্ত্রণায় হচ্ছে একদম মহিলার মুখে পাউডার লাগানো হয়, সেই জন্য 1000 টাকা দেওয়া হচ্ছে। আমি যতটুকু শুনেছি, যতটুকু বুঝেছি, এইটাই তার মর্মবস্তু ছিল। এই যদি রাজনৈতিক নেতাদের হিসাব হয়, তাহলে আপনি কোথায় দাঁড়াবেন? স্যার, আপনি রাজ্য সরকারের কোষাগারের কথা বলাতে অবশ্যই আপনাকেই এই প্রশ্ন আমি করব, কারণ আমার চ্যানেলের মাধ্যমে অসংখ্য সিনিয়র সিটিজেন এবং চাকরিজীবী তারা আপনার দিকে তাকিয়ে থাকেন। আপনি বলুন যে রাজ্য সরকারের কি ডিএ দেওয়ার বাস্তবিক অবস্থা এই মুহূর্তে রয়েছে? যদি না দেওয়া হয় তাহলে কি হবে? এই ডিএটা হচ্ছে প্রত্যেকটা কর্মচারীর প্রাপ্য অধিকার, এটা কিন্তু অনুদান নয়। অন্য সমস্ত প্রকল্পগুলো অনুদানমূলক হতে পারে, ডিএটা একজন সরকারি কর্মচারী বা সরকারি কাজ থেকে অবসরপ্রাপ্ত মানুষ যারা পেনশন পান তাদের এটা একটা অধিকার। সেই অধিকার কার্যকর করাটা হচ্ছে প্রাথমিক সাংবিধানিক দায়িত্ব রাজ্য সরকারের। তো এই প্রাথমিক সাংবিধানিক দায়িত্ব তারা পালন করছেন না বা করবেন না, এটা তাদের ভাবনা। কিন্তু সেখানেও আইনের আশ্রয় দিতে হয়েছে। বিচারপতিরা বলেছেন যে তোমাকে দিতে হবে, অন্ততপক্ষে 25% টাকা দাও, পরবর্তী সময় আবার শুনানি হবে। এটা তাকে দিতেই হবে, দিতে পারছি না বললে তো হবে না। কেন পারছো না তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে। না দিলে কি হবে? আদালত অবমাননা হবে। আদালত অবমাননার দয়ে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি, মন্ত্রীদের তো কিছু হবে না, তারা জেলে যাবেন। স্যার, এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের আস্তে আস্তে এই খবরের ওপর ধুলোর আস্তরণ পড়ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। সম্ভবত স্বাধীন ভারতের ইতিহাসে এই ধরনের গণ অভ্যুত্থান এর আগে হয়নি। আমি আরজি করের ঘটনার কথা বলছি, এবং এই ধরনের পৈশাচিক ঘটনা, নারকীয় ঘটনারও উদাহরণ খুব বেশি নেই। আমি কোনো ধর্ষণের ঘটনাকেই আদৌ ছোট না করে বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে ধর্ষিতার মা বাবা ভয়ঙ্কর অভিযোগ করেছেন সিবিআইয়ের বিরুদ্ধে, এবং আর্থিক অভিযোগের বিষয়ে উঠে আসছে, সেটা অবশ্যই সিবিআইয়ের বিরুদ্ধে নয়, সাক্ষীদের ধামাচাপা দেওয়ার বিরুদ্ধে এবং সিবিআইয়ের এফিসিয়েন্সি নিয়ে, প্রফেশিয়েন্সি নিয়ে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে। আপনি কি বলবেন? দেখুন, একটা সমাজে সুস্থিতি বজায় রাখার জন্যে অপরাধমূলক কার্যকলাপ হলে পরে অপরাধীদের বিচারের অঙ্গনে নিয়ে আসা হচ্ছে একটি রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। এনকাউন্টার করে মেরে ফেলাটা সরকারের কোনো কৃতিত্বের কাজ না। অতজনকে আমরা খুন করে দিয়েছি, এই উল্লাস সরকারের পক্ষে অনৈতিক উল্লাস। তো সরকারের কাজটা কি? যে আমি এমন সমস্ত প্রাতিষ্ঠানিক সংস্থা গড়ে তুলব যারা দায়িত্ব নিয়ে অপরাধমূলক কার্যকলাপকে কমিয়ে আনার জন্য বিচারের মাধ্যমে অপরাধীকে সাজা দেবেন। এবং সাজা দেওয়ার দৃষ্টিভঙ্গিটা কি আমাদের? দেখবেন, এটা বলা হয়, আগে বলা হতো জেল, এখন বলা হয় কারেকশনাল হোম। তো একটা মানুষ অপরাধ করেছেন, কিন্তু মানুষ জীবনে তার সংশোধন হওয়ার সুযোগ আছে, অতএব সংশোধনাগারে তাকে পাঠাও। সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে পরে পুলিশি ব্যবস্থা হচ্ছে এই ধরনের সামাজিক যে সমস্ত অপরাধ হয় সেই অপরাধীকে বিচারের অঙ্গনে নিয়ে আসার একটা সংস্থা। এবং রাজ্য সরকারের স্তরে পুলিশের রাজ্য পুলিশ আছেন, যেহেতু আমাদের সংবিধানে বিভিন্ন দায়িত্ব বন্টন করা আছে। সিবিআই হচ্ছে কেন্দ্রীয় একটি তদন্তকারী সংস্থা। সিবিআই মূলত তৈরি হয়েছিল কিন্তু দুর্নীতি বিরোধী তদন্তকারী সংস্থা হিসেবে, যে সরকারি বিভিন্ন দপ্তরে দুর্নীতি হয় তার বিরুদ্ধে। কিন্তু যেহেতু এটা একটা কেন্দ্রীয় সংস্থা, সকলেরই একটা ভরসা থাকে, আশা থাকে যে এই কেন্দ্রীয় সংস্থা তারা সঠিকভাবে তদন্ত করে অপরাধীকে বিচারপতির কাছে হাজির করবেন, যে এর বিরুদ্ধে আমরা এই সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পেরেছি, এখন আপনি বিচার করুন কী হবে। বিচারপতি কিন্তু বিচার করেন এই তদন্তকারী সংস্থার দেয়া বিভিন্ন তথ্য এবং নথির উপর দাঁড়িয়ে। তাহলে অপরাধীকে যদি আপনি সংশোধনাগারে পাঠিয়ে সংশোধন করতে চান, তার 80% দায়িত্ব হচ্ছে এই তদন্তকারী সংস্থার। সেই তদন্তকারী সংস্থা যদি ব্যর্থ হয়, তারা যদি প্রভাবিত হয়, তাহলে তো সমাজটাই ভেঙে যাবে।
এবং এক্ষেত্রে নির্বাচিত সরকারগুলোর কিন্তু অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যে কেন তদন্তকারী সংস্থার ওপর সাধারণ মানুষের অনাস্থা তৈরি হচ্ছে। তার যদি আস্থা ফিরিয়ে না আনা যায় তাহলে ভবিষ্যৎ বড় অন্ধকার, মানুষ নৈরাজ্যের পথে চলে যাবে। আজকে সিবিআইকে তদন্ত করার আদেশ আমরাই হাইকোর্ট থেকে আদায় করেছিলাম, যে আদেশকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মান্যতা দিয়েছেন। এটা তো সিবিআইয়ের একটা নৈতিক প্রাতিষ্ঠানিক দায়িত্ব, এটা প্রমাণ করা যে আমরা তদন্ত করবার দিক থেকে একেবারে পক্ষপাতহীন হয়ে তদন্ত করে এই পেয়েছি। আমি যা চাইছি তাই যে পাবে আমি সে কথা বলছি, আমার মন মতোই যে সব হবে তাও না, কিন্তু আমি তদন্তকারী সংস্থা হিসেবে আদালতের কাছে দায়বদ্ধতা প্রমাণ করব যে এই সমস্ত তদন্তের দিক বিচার বিবেচনা করুন, এই তার তদন্তের ফলে এই সত্য সামনে এসেছে। সেইটা যদি না করতে পারে সিবিআই, আমি অভয়ের মা বাবা কী বলছেন তাকে গুরুত্ব দিচ্ছি না, আমি কি বলছি তার কোনো গুরুত্ব নেই, সাংবাদিকরা কী বলছেন তারও কোনো গুরুত্ব নেই। সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে এই সংস্থাকে তার প্রাতিষ্ঠানিক যোগ্যতা প্রমাণ করা। এটাই একটা মামলার ক্ষেত্রে না, এটা যদি করতে পারে তবে আগামী দিনে কিন্তু নৈরাজ্য কমবে, বিশৃঙ্খলা কমবে। যদি না করতে পারে তাহলে যারা দুর্নীতি করেন, গুন্ডামি করেন, তারা তুড়ি মেরে বলবেন যা খুশি করো না, কী হবে তোদের এই জায়গায়। এরকম যা খুশি করুন কী হবে তোদের, এরকম একটা উদাহরণ এক্ষুনি দেবো স্যার, কিন্তু এই বিষয়ে একটা অন্য প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে, আমি কয়েকজন বিজেপি নেতারা, আমি অবশ্যই নাম করব না এখানে, তার সাক্ষাৎকার আমরা প্রত্যেকের কাছে সাক্ষাৎকার করতে চাই। শাসক দলের মানে রাজ্যের শাসক দলের নেতারা আমাদের সাক্ষাৎকার দিতে চান না, কেন চান না জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা, যে বিজেপির নেতাদেরকে যখন এই প্রশ্ন করি যে আপনারা, আমরা মেনে নিচ্ছি যে আপনারা আন্তরিকভাবে চেয়েছিলেন যে ন্যায় বিচার পান অভয়া, কিন্তু পিএমওকে রিপোর্ট করেন, স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে রিপোর্ট করেন যে সিবিআই, সেই সিবিআই যখন ব্যর্থ হন তখন আপনারা কি বলবেন? তারা বলছেন যে এটা রাজ্য সরকার সংগঠিত করেছে, সিবিআইয়ের কাছে আর কোনো তথ্য প্রমাণ নেই, লোপাট হয়েছে। আমার কাউন্টার লজিক হচ্ছে 4 দিনের মাথায় সিবিআই তদন্তভার হাতে পেয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে আপনার মতামত কী? সত্যি কি তদন্ত এইভাবে লোপাট করা হয়েছে যাতে সিবিআইয়ের কিছু করার নেই? আর সিবিআই সেটা তদন্ত করে বলুক যে তদন্ত লোপাট হয়েছে, এটাও তো তদন্তের একটা অংশ। সুতরাং লোপাট, আমি জানি না বিজেপি নেতারা হঠাৎ কেন সিবিআইয়ের পক্ষে ওকালতি করার চেষ্টা করছেন, তাও আমি জানি না, তারা ব্যর্থতাও স্বীকার করছে। আমার বক্তব্য হচ্ছে যে সিবিআই ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা। আমি আপনাকে বলি, এই বিষয়টা উঠেছিল যখন থেকে সারদা মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে, তখন তো এই তৃণমূল কংগ্রেস এবং সকলের সব বাঘা বাঘা উকিলরা ছিলেন, তারা বারবার বলেছেন কোর্টের কাছে, যা কেন সিবিআই চাইছে, সিবিআইকে তোমরাই বলেছ কেজড প্যারাট ইত্যাদি। তখন জাস্টিস ঠাকুর, যিনি শুনছিলেন, ওই বেঞ্চের যিনি প্রধান ছিলেন, তিনি বলছেন আমরা কেজড প্যারাট বলেছি, কিন্তু আমরা এটাও মনে করি যে ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, ঠিক এই শব্দটা ব্যবহার করেছিলেন, যে ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি কোর্টকে তার উপরেই ভরসা করতে হবে এবং তাকেই দায়িত্ব দিতে হবে। ইটস দেয়ার ডিউটি টু প্রুভ দেয়ার এফিসিয়েন্সি। তাহলে একটা জায়গায় তো আমাদের ভরসা করতে হবে। বাধাটা কোথায় হয়ে যায়? বাধাটা হয়ে যায় আমরা এমন রাজনৈতিক নেতৃত্বকে প্রশাসনের মাথায় বসাই, যে রাজনৈতিক নেতারাই পক্ষপাত দুষ্ট, দুর্নীতির সঙ্গে যুক্ত। তখন তার নিচের তলার যারা অফিসার, তারা বুঝে নেন যে আমার মাথায় যিনি আছেন তিনি আমার কাজকলাটা করবেন, কেন তিনিও দুর্নীতি করেন, তিনিও পক্ষপাত দেখান। এই প্রজাতন্ত্রে সাধারণ মানুষের এই স্বাধীন ভাবনা চিন্তাটা অনেক বেশি গুরুত্ব পাওয়া উচিত, যে আমরা কাকে দায়িত্ব দিচ্ছি, টিমের ক্যাপ্টেনটা কে হচ্ছে, এটাই বড় কথা। স্যার, অনুব্রত মণ্ডলের নোংরামি নিয়ে কথা বলে আমি অবশ্যই আপনার ডিগনিটিকে নষ্ট করতে চাই না, এবং আমাদের আলোচনার যে গুরুত্ব তাকে কোনোভাবে খাটো করতে চাই না। উনি ওনার মতো যা করলেন। প্রশ্নটা হচ্ছে যে তাকে নিয়ে যখন তদন্ত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি তদন্তই বলবো। অদ্ভুত উনি ভুলে যাওয়ার কথা বললেন, ছেলে খেলা হচ্ছে পুলিশের সামনে দাঁড়িয়ে উনি ভুলে যাওয়ার কথা বলছেন। এরপর তো যে যা খুশি করতে পারে। আমি ভুলে গিয়েছি কাকে ফোন করেছিলাম, সম্ভব? দেখুন, কিছু মনে করবেন না, আমি আরেকটি চ্যানেলে বোধহয় কথা বলেছি যে রাজ্যের পুলিশ মন্ত্রী আছেন, আমাদের
এই যে সংসদীয় গণতন্ত্র এবং সাংবিধানিক গণতন্ত্রের সবচেয়ে বড় জিনিস হচ্ছে মন্ত্রী হচ্ছে তার দপ্তরের সমস্ত কাজের জন্য দায়প্রাপ্ত, অ্যাকাউন্টেবল। আজকে পুলিশ দপ্তরের উচ্চপদস্থ অফিসার, ইন্সপেক্টররা কিন্তু যতটা উচ্চপদস্থ অফিসার, তাকে একজন রাজনৈতিক কর্মী যে সমস্ত কথা বলেছেন, আমি কানে আঙুল দিয়েও শুনতে চাই না, পুলিশ মন্ত্রী কোনো মন্তব্য করেছেন এখনো অবধি না। এই যে আপনাকে আগে কথাটা বললাম তার সঙ্গে যোগাযোগ আছে। তো পুলিশ মন্ত্রী তার দপ্তরের কর্মীদের সম্মান বাঁচাবার জন্য যদি একটা শব্দ উচ্চারণ না করেন, যেহেতু যিনি অসম্মান ঘটাচ্ছেন, যিনি কুৎসিত শব্দ ব্যবহার করছেন, তিনি তার সম্পদ মানে গুন্ডামি করে জোর জুলুম করে ভোট আদায় করা যায়, টাকা আদায় করা যায়, তাহলে কি বার্তা যায়? বার্তা যায় হচ্ছে পুলিশের কাছে, চুপ থাকুন, আমিও চুপ আছি, আপনারাও চুপ থাকুন, যা হয়েছে হয়েছে, এই নিয়ে ঘাটাঘাটি করবেন না। সেই বার্তাকে যুক্তিগ্রাহ্য করবার জন্যেই অনুব্রতবাবু যে সমস্ত উত্তর দিচ্ছেন, সেই উত্তরগুলো কিন্তু ওইখান থেকেই আসছে। আপনারা তদন্ত করুন। এই একটা উত্তরও অনুব্রতবাবুর মস্তিষ্ক বুদ্ধিপ্রসূত নয়, প্রত্যেকটাই তাদের হেডকোয়ার্টার সেখান থেকে আসছে, এবং যার ফলে পুলিশ মন্ত্রীর নীরবতা পুলিশকে বাধ্য করেছে মাথা নিচু করে সমস্ত দায়ভার গ্রহণ করে সমাজের কাছে নিজেদের কলঙ্কিত করা। পুলিশও অনেক অন্যায় করতে, অসাংবিধানিক কাজ করতে বাধ্য হন, পুলিশের প্রতি একটুও সহানুভূতিশীল সেক্ষেত্রে না হয়েই বলছি। এক্ষেত্রে অনুব্রত মণ্ডল আইসির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি বিভিন্ন দুর্নীতিতে যুক্ত। আপনি এতদিন কি করছিলেন? আর যদি সত্যি হয়ে থাকে সেটা ধরার আপনি কে? ডিপার্টমেন্টাল তার বিরুদ্ধে প্রসিডিংস হতে পারে, কিন্তু এই ভাষায় যদি এই ব্যবহার মানে কর্তব্যরত সরকারি কর্মচারীর বিরুদ্ধে হতে পারে, তাহলে তার পরিণতি কী অপেক্ষা করে আছে স্যার? কিছু পরিণতি নেই, কী হবে? আমি তো বলছি পুলিশের লম্বা কদিন পরে বন্ধ হয়ে যাবে। আমি আগেও বলেছি আপনাকে, পুলিশ মন্ত্রীর প্রত্যক্ষ মদত আছে এই ঘটনায়, তাই তিনি একটা শব্দ উচ্চারণ করেন। এলসিডব্লিউ জাতীয় মহিলা কমিশন তারা বলেছে যে তারা চিঠির উত্তরে খুশি নন। জাতীয় মহিলা কমিশন কিছু মনে করবেন না, আমি তো সে জাতীয় মহিলা কমিশন বলুন, রাজ্য মহিলা কমিশন বলুন, তাদের ঘুম ভাঙে রাজনৈতিক নেতাদের নির্দেশে। তা না হলে জাতীয় মহিলা কমিশন ওই একজন অধ্যাপক তিনি কি লিখেছেন তা নিয়ে তারা শোকজ করার মতো স্পর্ধা দেখায়। সুতরাং এই প্রত্যেকটি সংস্থাকে তার যে ঐতিহ্য তাকে নষ্ট করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিলেন জাস্টিস চিত্ততোষ মুখার্জি, চেয়ারম্যান ছিলেন জাস্টিস মুকুল গোপাল মুখার্জি, চেয়ারম্যান ছিলেন জাস্টিস শ্যামল সেন। তারা ঠিক সময়ে ঠিক ব্যবস্থা নিতেন। চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জাস্টিস অশোক গাঙ্গুলি, তাকে কিরকম হেনস্থা হয়েছিল। সুতরাং এই কমিশনগুলো আছে, নাম কোয়াস্তে যারা আছেন তারা অফিস যাচ্ছে। কমিশনের জায়গাতেই আছে, কুণাল ঘোষও তার জায়গাতেই আছেন। কুণাল ঘোষ আবার বলেছেন যে অনুব্রতর নাম শুনলেই প্যানিক অ্যাটাক। কোথাও কি এন্ডোর্স করা হচ্ছে? আমি তো একই কথা বলতে হয় আমাকে। অনুব্রতর নাম শুনলে প্যানিক অ্যাটাক কাদের হচ্ছে? শাসক দলের ভেতরে। কুণালবাবু সেই প্যানিক অ্যাটাকের শিকার। বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, অনুব্রত গোষ্ঠীর লোকজন কাজল গোষ্ঠীর হাতে মারধর খাচ্ছে। আমি এই বিষয়ে আর চর্বণ করব না অবশ্যই, কিন্তু আপনার মতামত নিতেই হবে যতদিন এই বিষয়ে প্রাসঙ্গিক থাকবে। কিন্তু আমার একেবারে স্যার এই আলোচনার শেষ দিকে এসে আর দুটি মাত্র প্রশ্ন করব আপনাকে। আজকে শুভেন্দু অধিকারীকে নিয়ে একজন তৃণমূলের ছাত্রনেতা তিনি একটি পোস্ট করেছেন। শুভেন্দু অধিকারী আবার তার চরিত্র হনন করেছেন, আবার তিনি বলেছেন যে তিনি মানহানির মামলা করবেন, কিন্তু পোস্টটা কিন্তু সম্পূর্ণ মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। আমি এমনটা বলতে পারবো না। এদের রূপ দেখলে কি তাহলে গিরগিটিও লজ্জা পাবে? এবার আপনি আমার থেকে ভালো উদাহরণ দিয়ে দিলেন, সত্যি তাই। এরা রাজনীতিটাকে এমন জায়গায় নামিয়ে নিয়ে গেছেন, আমার বলতে খারাপ লাগছে, আমি বলি। কিছুদিন আগে দেখলাম দিলীপবাবুর তার বৈবাহিক জীবন নিয়ে একেবারে গোটা মিডিয়া নাচানাচি করে একেবারেই। এখন আবার দেখছে মহুয়া তার, এগুলো কি? একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতা তার ব্যক্তি জীবন বলে কিছু থাকবে না? আমি মিডিয়াকেও প্রশ্ন করি যে আপনারা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজ কেন করেন? টিআরপির জন্য এইসব নিয়ে কেন আলোচনা করছেন? পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সমস্যার কি শেষ আছে? সেসব নিয়ে আলোকিত করুন, তা না কে বিয়ে করলো, কে কার সঙ্গে নাচলো। আরে প্রত্যেকটা মানুষের তো একটা ব্যক্তিগত পরিসর বলে কিছু আছে।
এরপর তো বলতে শুরু করবেন যে উনি এই মাছ ভাত খেলো কেন উচ্চ ভাত খেলো না, এই নিয়ে আলোচনা হবে। আমি জানি না। একেবারে স্যার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই দলত্যাগের বিষয়টা নিয়ে পরে আপনাকে নিয়ে সম্পূর্ণ একটি এপিসোড করতে আমি চাই, কিন্তু এই প্রসঙ্গে আমার একদম জিজ্ঞাস্য, দলত্যাগ সংক্রান্ত যে আইন, সেই আইনের আদৌ ভিত্তি কতখানি বা সেটার প্রায়োগিক দিক কতখানি এখানে প্রযুক্ত হচ্ছে? দলত্যাগ আইনে আমাদের সংবিধানের তার যে 10ম তফসিলিতে যে ব্যবস্থা করা আছে সেটা সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। তার কারণ দায়িত্ব দেওয়া হয়েছে স্পিকারের উপর। বিভিন্ন রাজ্যের স্পিকাররা তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। কলকাতা হাইকোর্টে আমাকে 2বার মামলা করতে হয়েছে। তার সাম্প্রতিক উদাহরণ এখনকার স্পিকার মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়। তাই তো বলছি, তিনি তখন স্পিকার, 2বার মামলা করতে হয়েছে। কি হওয়া উচিত স্পিকারের ভূমিকা, কখন কি ব্যবস্থা নেওয়া উচিত, এটা কিচ্ছু করবেন না। দুর্ভাগ্য, আবারও বলি যে এই সাংবিধানিক পদগুলো, সেই পদে একজন যখন উত্তরণ হন তখন তাকে কিন্তু দলীয় ক্ষুদ্র চিন্তার বাইরে উঠতে হয়। জাজ্জল্যতম উদাহরণ সোমনাথ চ্যাটার্জি। অবশ্যই এইটা তো বুঝতে হবে কাকে আমরা করছি, কে কতটা দায়িত্ব নিয়ে বলতে পারবেন। ওই হাইটের একজন মানুষ উদাহরণ স্থাপন করে গিয়েছে। বটেই তো, সেসব এইসব বিতর্ক আছে তার অবস্থান নিয়ে, থাকতে পারে। তার পার্টি আগে না তার সংসদীয় পদ আগে। বিতর্কটাই হচ্ছে গণতন্ত্রের প্রাথমিক শর্ত। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ কথা বললাম, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বললাম শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেটসের জন্য আপনার চোখ থাকা কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।